নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। লাটে উঠেছে বিশালগড় গনিয়ামারা তহসিল কাছারির পরিষেবা। জনগণের পরিষেবা তো দূরের কথা, দিনভর তালা ঝুলছে তহসিল কাছারি অফিসে। কি চলছে সরকারি অফিসগুলিতে? বিশালগড়ের মতো ব্যস্ততম জায়গায় তহসিলের মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিস দিনভর তালা মারা থাকলেও অফিস খোলা নেই কেন, সেই কথা জিজ্ঞাসা করার কেউই নেই। সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বিশালগড়ে। মর্জি মতোই খোলা হচ্ছে অফিস, ইচ্ছা না হলে পুরো অফিস বন্ধ। এখানে বিশালগড়ে শুধুমাত্র একটি অফিসের কথা তুলে ধরা হলো। বিশালগড় শহর থেকে সামান্য দূরে বিশালগড় বক্সনগর মূল সড়কের পাশেই রয়েছে ঘনিয়ামারা তহসিল কাছারি। বেশ কিছুদিন ধরেই তহসিলদারের ইচ্ছে হলে অফিসের তালা খোলেন, নয়তোবা পুরো অফিস বন্ধ থাকে। মূল সড়কের পাশে অফিসটি থাকায় নিত্যদিন যাতায়াতের সময় শত শত মানুষ দেখতে পান। বেশিরভাগ সময়ই তহসিলটি বন্ধ থাকে। কড়ইমোড়া, তেবাড়িয়া, নোয়াপাড়া, রতনগড়, প্রভুরামপুর, লস্কর চৌমুহনী, ঘনিয়ামারা, অরবিন্দনগর, পোড়াথল, গজারিয়া, চেলিখলা, দুর্গানগর, শিবনগর, কে নগর প্রভৃতি বিশাল এলাকা জুড়ে সমগ্র মানুষ এই তহসিলটিতে নিত্যদিন কোনো না কোনো কাজে আসতে হয়। বিশেষ করে এই সমস্ত এলাকার ছাত্রছাত্রী সহ অন্যান্যরা ইনকাম সার্টিফিকেটের জন্য তহসিল ভেরিফিকেশন করার জন্য এখানে এসে ফিরে যেতে হয়। সাধারণ জনগণের অভিযোগ শুনে সাংবাদিকরা মঙ্গলবার দুপুরে ছুটে যায় এই তহসিল অফিসে। গিয়ে দেখা যায় অফিস ঘরের সবগুলি দরজায় তালা ঝুলছে। অফিসটি বন্ধ কেন তা জানতে বিশালগড় মহকুমা শাসক অফিসে ছুটে গেলে সেখানে কর্মরত ডিসিএম এবং মহকুমা শাসক প্রথমে বলেন নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আজ হয়তো বন্ধ আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, নির্বাচনের কাজে একজন তহসিলদারের নিযুক্তি থাকলে পুরো তহসিল অফিস বন্ধ থাকবে, এটা কি করে সম্ভব? তবে এই কথা সত্য, প্রয়োজনের তুলনায় বিশালগড়ের প্রতিটি তহসিল কাচারিতে কর্মী নেই। একজন করে তহসিলদার কাজ চালিয়ে যাচ্ছেন। কোনো তহসিলদার যদি বিশেষ কাজে চলে যায় কিংবা ছুটিতে যায়, তাহলে সেই অফিসটি পুরো বন্ধ হয়ে পড়ে। এটাই কি সরকারি অফিসের কর্মসংস্কৃতি? আসলাম ইনকাম সার্টিফিকেটের সইয়ের জন্য। আয়াদি তহসিল বদ্ধ। টাইম অক্ষণ মনে 12টা বাজে, এখনও খুলছে না, প্রায় সময় বদ্ধ থাকে। আর ওইদিকে যে পুলিশ ইয়ার নাম আছে, এনারে ফোন করছিলাম, ফোন করণে কয় চাই না বলে এদিকে চাকরি করে। কি নাম তাকে? তাহলে নাম হচ্ছে বিহারি। আচ্ছা, কি কইছে তাহলে? এনে কইছে এদিকে চাকরি করেন। এটা মানে কোন তহসিল? এটা গনিয়ামারা তহসিল। কতদিন ধরে এটা বন্ধ? প্রায় বিগত 3-4 দিন ধরে আসি। মানে খোলার টাইম কয়টা? 10টার সময় তো খুলে, এখনো খুলছে না, 12টা বাজে। তবে তহসিলদার না থাকলেও চতুর্থ শ্রেণীর কর্মী কিংবা অন্য কর্মীরা ন্যূনতম অফিসটি খোলা রাখতে পারতেন। সাধারণ মানুষের অভিযোগ হলো, তাদের মর্জি মতো খোলা হলেও মহকুমা শাসক অফিস থেকে এসে কোনো খোঁজ খবর নেওয়ার মতো ন্যূনতম প্রয়োজন মনে করে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একের পর এক অফিস বন্ধ থাকলেও তাদের হাজিরার খাতায় নাকি প্রতিদিন উপস্থিতির জায়গা পাক্কা থাকে। তবে ঘটনা যাই হোক, সাধারণ মানুষ চাইছেন সরকারি পরিষেবা। এর নাম যদি হয় সরকারি পরিষেবা, তাহলে বিশালগড়বাসীর দুর্দশা ছাড়া আর কি বলা যায়? শান্তন টিভি। প্রশাসনিক খামখেয়ালিপনার প্রতিবাদে সড়ক অবরোধ করল কৃষকরা। জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে এই সড়ক অবরোধ করে কৃষকরা। ঘটনা কমলপুরের উত্তর হালহালির কমলপুর আমবাসা সড়কে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। এদিন সড়ক অবরোধের ফলে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেন বন্ধ করে নয়া কালভার্ট নির্মাণের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ কৃষকদের। ঘটনা কমলপুরের উত্তর হালহালি এলাকায়। কৃষকরা এদিন উত্তর হালহালি এলাকায় কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। জানা যায়, কমলপুর এরার পার থেকে আমবাসা পর্যন্ত দীর্ঘ 39 কিলোমিটার রাস্তাটি জাতীয় সড়কে উন্নীত করার জন্যই 94 কোটি টাকার কাজের বরাত পায় একটি নির্মাণ সংস্থা। যথারীতি নির্মাণ সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করে। উত্তর হালহালি এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টি হওয়ার সাথে সাথে বহু কৃষকের ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে কৃষকদের লাগানো ধান নষ্ট হয়ে গেছে।
এক প্রকার বাধ্য হয়ে এলাকার কৃষকরা মঙ্গলবার সকালে উত্তর হালহালিতে কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ। পুলিশ কথা বলে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার ম্যানেজারের সাথে এবং বুধবার বিকেলের মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে কৃষকদের আশ্বাস দেয় পুলিশ। তারপর কৃষকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। কালবাটের এখানে বিস্ফোরণে রাস্তা ব্লক করে দিচ্ছে জলের রাস্তাটা। এই কারণে 60 কানি 70 কানি একটা হয়ে গেছে, প্লাটের মতো একটা সৃষ্টি হয়েছে। এই কারণে জল শূন্যমতে নিষ্কাশন না কারণে ট্রাক্টর বাইতে পারতেছে না, শূন্যমতে রোয়া দিতে পারছে না, যেটা রোয়া দিতেছে এটা প্রসার বাইপ ধরছে। এই কারণে আমরা রাস্তা অবরোধ করছিলাম। এখন এরা কথা দিচ্ছে যে ঠিক করে দিব, এই কারণে এখন রাস্তা অবরোধ প্রত্যাহার করে দিচ্ছি। রাস্তার কালবারটা ভাঙার পর থেকে আমরা জলে লাগিয়া আমরা গৃহস্থ করতে পারতেছি না। প্রায় 100-150 খানি জমি জলের তলে হয়ে গেছে। তখন একটু বৃষ্টি হইলেই জল জমা জায়গা রোয়া দেখেন এটা পড়ছে হচ্ছে একদম শেষ সবাই। এটার জন্য আমরা চাইছি রাস্তাটা ঠিক করে আমরা জল ভাসটা দিয়া দিলে তো এরা সকালে 8টার সময় আমরা গাড়ি আটকাইছি, অক্ষণ আইসে আইয়া কইছে কালকে 5টার ভিতরে আমরা রাস্তা চালু করে দিব, জল পাস দিয়া দিব। এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন। এতে করে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। এখন দেখার বুধবারের মধ্যে কৃষকদের দাবি পূরণ হয় কিনা। শান্তন টিভি। তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশু বিহার এলাকায় নিজ ঘর থেকে ছাত্রীর দেহ উদ্ধার। মৃত ছাত্রীর নাম সুস্মিতা দাস। জানা যায় অনেক আগে সুস্মিতার মা মারা গেছেন। বর্তমানে সুস্মিতা তার বাবা এবং ছোট বোন সহ 3 জনের সংসার। একসময় সুস্মিতার বাবা বিশু দাস কর্মসূত্রে বহিরাজ্যে থাকলেও বর্তমানে তেলিয়ামুড়াতেই রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত। তিনি জানান, মঙ্গলবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে দেখেন মেয়ের ঝুলন্ত দেহ। আরও জানান, ঘটনার সময় বাড়িতে ছিল না তার ছোট মেয়ে। ছোট মেয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরই মধ্যে এই ঘটনা খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। কান্নায় ভেঙে পড়ে মেয়েকে হারিয়ে সুস্মিতার পিতা। তবে আত্মহত্যা নাকি খুন সেটা স্পষ্ট হবে পুলিশের তদন্তের পর। সুস্মিতা দাস কি পড়ে কলেজে কোন ইয়ার? সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার? তো এই কালকে পরীক্ষা আছে, থার্ড ইয়ার পড়ে। কোন কলেজে পড়ে? আচ্ছা, কি কারণে মারা গেছে কিছু কইতে পারেনি? আমি তো কাজের থেকে আয়া সেরে দেখতেছি। কোন সময় দেখছেন? এই মাত্র দুপুরে ভাত খাইতে আসি। কয়টা বাজবে? 2টা বাজে। তখন দেখছে 2টার সময় কার উপরে কিছু সন্দেহ টন্দেহ হয়নি? এখানে তো আমাদের কেউ উপরে সন্দেহ হইতেছে না। কি কারণে মারা গেছে বা কি দিয়েছে? আমি তো কোনো সন্দেহ পাইতেছি না। আমাদের উদয়পুর খিলপাড়া এলাকার মানুষ রাস্তার সমস্যায় ভুগছেন। গ্রামবাসীরা সংস্কারের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। খিলপাড়া 4 নম্বর ওয়ার্ডের আমতলী থেকে গ্রামের ভেতরে যাওয়ার একমাত্র সড়ক পথটি বর্তমানে খানাখন্দে পরিণত হয়ে আছে। সংস্কারের জন্য গ্রামবাসীরা বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও তারা কোনো এক অজ্ঞাত কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছেন, যাতে করে গ্রামবাসীদের মধ্যে দিনের পর দিন ক্ষোভ উগরে দিচ্ছেন খিলপাড়া গ্রামের জনগণ। খিলপাড়াবাসীর দাবি, অতি দ্রুত রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য দাবি জানায়। এখন দেখার এলাকার বিধায়ক তথা মন্ত্রী আদৌ কতটা সমস্যা সমাধান করতে পারে এলাকাবাসীদের জন্য। এটা খিলপাড়া সভা 4 নম্বর ওয়ার্ড। কি এদিকে সমস্যাটা কি? এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল জমে রয়েছে। এখানে গাড়ি ঘোড়া কিছু চলাচল করতে হবে না, মানুষের প্রচন্ড অসুবিধা হয়। এখানে সুষ্ঠুভাবে জলটা যাতে এখান থেকে পাস হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষ নগরে গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ও 4 নম্বর আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পঞ্চায়েতে 9টি আসন রয়েছে।
তার মধ্যে বিনা লড়াইয়ে ইতিমধ্যে 7টি আসনে জয়ী হয়ে গেছে বিজেপি প্রার্থী। বাকি 2টি আসনে বিরোধীরা প্রার্থী না দিলেও খোদ শাসক দলের একাংশ কর্মী সমর্থক এই 2টি আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে। কারণ এই 2টি আসনে বিজেপি দলের পক্ষ থেকে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। 3 নম্বর আসনে নির্দল প্রার্থী হলেন বিমল শীল শর্মা এবং 4 নম্বর আসনের প্রার্থী হলেন রিনা দে। মঙ্গলবার এই 2 নির্দল প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন এলাকার লোকজন। 2 নির্দল প্রার্থী এদিন এলাকার গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। নির্দল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে বেরিয়ে এক ব্যক্তি জানান, দিনের শেষে ওনারাও বিজেপি কর্মী, কিন্তু বাধ্য হয়ে 2টি আসনে তাঁরা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। কারণ এই 2টি আসনে যাদের প্রার্থী করেছে বিজেপি তারা দুর্নীতিগ্রস্ত। তাদের মধ্যে একজন আগে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার দুর্নীতির কথা শেষ হবে না, কিন্তু রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে। দলের থেকে ওনাদেরকে যথেষ্ট চাপ দেওয়া হয়েছে, তারপরও ওনারা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। তো কেন আমরা আজকে নির্দল হয়েছে? আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক। হ্যাঁ, দিনের শেষে কিন্তু আমরা বিজেপি। তো এখানে যিনি বিজেপির প্রধান, যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট, উনি এর বিগত 5 বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন। এর আগে ওনার স্বামী 6 মাস বা 8 মাসের মেম্বার ছিলেন। তো এত বড় একটা ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে। হ্যাঁ, তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না, এমন আর কি। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়া করার জন্য। আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে। সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিলে সামিল হয়েছি। কয়টা আসন শ্রীনগর পঞ্চায়েতে? শ্রীনগর পঞ্চায়েতে মোট 9টি আসন। 9টির ভিতরে 7টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে ভারতীয় জনতা পার্টি। আর তো এই 2টাতে ভোট হবে, যেহেতু আমরা নির্দল দাঁড় করিয়েছি। কোন কোন আসন এটা? এটা হলো কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত খাওড়া বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ভাইয়ের হাতে জখম অপর ভাই। এই ঘটনায় জখম এক ভাই ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং 3 জনের বিরুদ্ধে ইরানি থানায় মামলাও করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কামাল হোসেন চৌধুরী এবং জাকির হোসেন চৌধুরী। এই ঘটনা সম্পর্কে আহত কামাল হোসেন চৌধুরীর স্ত্রী করিমা বেগম বলেন, গত 10 দিন পূর্বে তাদের 2টি ছাগল বাড়ি থেকে চুরি হয়। মঙ্গলবার বিকেলে ছাগল দুটো বড় ভাই জাকির হোসেনের বাড়িতে দেখতে পেয়ে ছোট ভাই কামাল হোসেন চৌধুরী বড় ভাইয়ের বাড়িতে ঢুকে ছাগল আনতে গেলে বড় ভাই জাকির হোসেন চৌধুরী, বড় ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম এবং বড় ভাইয়ের ছেলে তাফাজ্জল হোসেন, এই 3 জনে মিলে প্রচন্ড মারধর করেছে কামাল হোসেন চৌধুরীকে। মারধর করার পাশাপাশি কামাল কাছ থেকে কামালের মোবাইল ছিনিয়ে নিয়েছে বলেও জানান কামালের স্ত্রী করিমা বেগম। প্রচন্ড মারধরের ফলে গুরুতর জখম অবস্থায় কামালকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কামালের অবস্থা বেগতিক দেখে কামালকে হাসপাতালে ভর্তি করে দেন। ইরানি থানায় 3 জনের নামে মামলা করেছেন কামালের স্ত্রী করিমা বেগম। 3 জনের উপযুক্ত শাস্তিরও দাবি করেছেন কামালের স্ত্রী করিমা বেগম। আজকে মানে 5 দিন হয়ে গেছে আমার ছাগল হয় না। 3 দিনের দিন থেকে আমি তার কাছে ছাগল দেখলাম। দেখার পরে আমার স্বামী গেছে ছাগল আনার তারা বাড়ি। ছাগল তারা না দিয়া তারা তাহলে মানে দরিয়া প্রচণ্ড মারধর করছে, ছাগলও রাখছে, লোকে একটা মোবাইল আছে মোবাইলও রাখছে। তাকে মানে তাদের এখন এই যে অবস্থা করছে মারিয়া, তারা 3-4 মাসের মানে হাসপাতালে দৌড়িয়ে মারছে, ছাগলও দিচ্ছে না, বরং তাহলে মারছেও মারিয়া এরকম করছে। মনে হচ্ছে তার আপন থেকে যে তাদের এরকম মারছে, যে এটা কোনো মানে গাড়ি মারি তো হয়তো প্রায় আজকে তো নিয়ে থাকতো না। তার সেও না এদিকে মানে আমার দিকে মারিয়া আছে। আমি কিন্তু মানে এই উচিত শাস্তি চাই তারা, মানে এই বিষয়টা আমি চাই। এখন আমি বর্তমানে এখন আমি ডিস্ট্রিক্টও আছি করতে। আপনারা তো এখন জেলা হাসপাতালে আছেন, আপনার স্বামীর কি নাম? কামাল হোসেন। আপনার স্বামীরা মারছে কে? তার বড় ভাই মারছে, এরপরে জাকির হোসেন তার বড় ভাই নাম, এরপরে তার বউ হলো ফাহিমা বেগম, এরপরে দিকে তার। কয়জনে মিলে মারধর করছে? তারা 4 জনে মারছে। তো আপনারা থানাতে মামলা করছেন নি? 3 জনের আমি নাম দিচ্ছি, মাইয়া নাসিমকে মাইয়ার নাম।
জিরানিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মান্দায় রশিরাম বিদ্যালয়ের এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন এই শিবিরে জিরানিয়া মহকুমা শাসক সার্টিফিকেটগুলো তুলে দিলেন সার্টিফিকেট প্রাপকদের হাতে। এদিন এই শিবির সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জিরানিয়া মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা। এলাকার মানুষরা এই শিবিরের মাধ্যমে অনেকটাই উপকৃত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা। স্টাইপেন্ডের ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের স্কুল সার্টিফিকেট, স্কুলের বাচ্চারা প্রায় সময় ভিড় করে। আমরা চাইছি যে স্কুলের থেকেই তারা যাতে ইনকাম সার্টিফিকেটটা নিতে পারে এবং অন্যান্য যে আদার পিআরটিসি, এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যাতে এখানেই আমরা দিতে পারি, এরকম উদ্যোগ আমরা যদিও বিদ্যাজ্যোতি টার্গেট আগে রেখেছি, কিন্তু আমরা রশিরাম স্কুলে বিদ্যাজ্যোতি না হয়েও আমরা রশিরাম স্কুলে রশিরাম একাডেমিতে আমরা আজকে প্রথম চালু করেছি। আমাদের মোট কথা স্কুলেই প্রশাসন যাবে, প্রশাসনের কাছে স্কুলের ছাত্রদের আসতে হবে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।